শান্তি চুক্তির পরে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠিত হবার কথা ছিল। এটা বাস্তবায়ন করার জন্য যে সাহস দেখানো দরকার ছিল, যে সক্ষমতা দেখানো দরকার ছিল, সেটার একটা খুব বড় রকমের ঘাটতি লক্ষ্য করা গেছে। অর্থাৎ চুক্তি করে করা হয়েছে, চুক্তি করে চুক্তিটা বাস্তবায়ন করা হয়নি। আমরা এখন যে সরকারের আওতায় আছি, একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কি কিছু করতে পারে কিনা? পাহাড়িদেরকে তাদের ভূমির অধিকার দিতে হবে। পাহাড়িদেরকে যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করি, সেই জায়গা থেকে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। ওই অঞ্চলে পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে হবে। ক্যান্টনমেন্ট গুলো থাকবে, সেনাবাহিনীকে পর্যায়ক্রমে সংকুচিত করে আনতে হবে মাঠ পর্যায় থেকে। পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো অশান্ত হয়ে উঠেছে। খাগড়াছড়ির পর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে রাঙামাটিতেও। হঠাৎ করে কেন এই পার্বত্য অঞ্চল অশান্ত হয়ে উঠল, এই উত্তেজনাকর হয়ে উঠল? শান্তি চুক্তির এত বছর পরও কেন শান্তি ফিরল না এই অঞ্চলে? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। আপনাদের সঙ্গে আছি আমি হাসান হাবিব। দেশের পার্বত্য অঞ্চলের যে সমস্যা চলছে সেগুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মর্তুজা। মর্তুজা ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। এই যে আমরা দেখলাম যে আসলে খাগড়াছড়িতে সংঘর্ষ হলো, তারপর রাঙামাটিতেও এটি ছড়িয়ে পড়লো, এর পেছনে আসলে কি, কেন ঘটলো এই সংকট? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি সম্পর্কে বা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে অনেক কম জানি। এই অনেক কম জানার কারণ হচ্ছে আমাদের গণমাধ্যম পার্বত্য চট্টগ্রামের ঘটনা প্রবাহ যা ঘটে, যেভাবে ঘটে, সেইভাবে দেশের মানুষকে জানায় না বা জানাতে পারে না, অথবা জানাতে চায় না। এর বাস্তবতা নিশ্চয়ই আছে, এত বছর নিশ্চয়ই সেই বাস্তবতাটা ছিল। সেই রকম একটা জায়গার থেকে পার্বত্য চট্টগ্রামে যখন এখন খাগড়াছড়ির পরে রাঙামাটিতে যখন একটা সাংঘর্ষিক অবস্থা ছড়িয়ে পড়লো, তখন আমরা জানলাম, যে কারণে খুব স্বাভাবিকভাবেই আপনার প্রশ্নের মধ্যে আছে যে হঠাৎ করে আমরা জানলাম। আসলে পার্বত্য চট্টগ্রামের এই পরিস্থিতিটা হঠাৎ করে নয়। পার্বত্য চট্টগ্রামে এরকম একটা পরিস্থিতি সবসময় বিরাজ করছে। তার কারণটা হচ্ছে সেখানে যে পাহাড়ি যে জনগোষ্ঠী, বিভিন্ন সম্প্রদায়ের, চাকমা, মারমা, পাংখোয়া, বিভিন্ন জনগোষ্ঠীর যে জনগোষ্ঠী আছেন, বিভিন্ন সম্প্রদায়ের, এবং আর আছেন বাঙালি জনগোষ্ঠী কিছু বহু আগে থেকেই সেখানে ছিল। যে সময়টাতে এই আদিবাসীরা ছিল সেই সময় থেকে ছিল। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমান যখন দেশের ক্ষমতায়, তখন থেকে এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাঙালিদের, যেহেতু অনেক বড় জায়গা, বাঙালিদের পুনর্বাসনের একটা উদ্যোগ নেওয়া হয়। সেই সমস্ত বাঙালিদের এখন বলা হয় সেটেলার বাঙালি। তো বাঙালিদের যে প্রক্রিয়াতে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং পাহাড়িদের সঙ্গে তাদের যে অবস্থান তৈরি হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে যে পাহাড়ি বাঙালি কখনো সহ অবস্থান তৈরি হয়নি। সহ অবস্থান তৈরি না হওয়ার কারণে এক ধরনের উত্তেজনা সবসময়ই থাকতো। এখন খাগড়াছড়িতে যেটা হয়েছে, একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে একটা গণপিটুনি, একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে, খুবই নিন্দনীয় ঘটনা। তার পরিপ্রেক্ষিতে বিষয়টি পাহাড়ি এবং বাঙালি এরকম একটা সাংঘর্ষিক অবস্থায় চলে গেছে। পাহাড়ি এবং বাঙালি যখন সাংঘর্ষিক অবস্থায় চলে গেছে, তখন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে পরিমাণ তৎপরতার সঙ্গে এবং নিরপেক্ষ অবস্থানে থেকে যে একটা করণীয় ছিল, আমাদের কাছে মনে হয়েছে সেই জায়গাটাতে একটা ঘাটতি আছে বলেই এই সংঘর্ষটা খাগড়াছড়িতে হয়েছে। সেনাবাহিনীকে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে, এটা রাঙামাটিতে ছড়িয়ে পড়েছে, এবং এখন সেই দুটি জায়গাতেই অবরোধ চলছে, স্বাভাবিক চলাচল বন্ধ অবস্থাতে আছে। এরকম একটা অবস্থার মধ্যে একটা অশান্ত অবস্থা, আতঙ্কজনক অবস্থা বিরাজ করছে। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা পূর্বেও ছিল বলতে আমি বোঝাচ্ছি যে 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমার সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তিটি হয়েছিল, সেই চুক্তিটির অফিসিয়াল নাম পার্বত্য চট্টগ্রাম চুক্তি। কিন্তু চুক্তির পরিপ্রেক্ষিতে যেহেতু শান্তি প্রতিষ্ঠিত হবে, সেই কারণে সেই চুক্তিটি নাম পেয়েছে শান্তি চুক্তি হিসেবে, জনমানুষের কাছে নাম পেয়েছে শান্তি চুক্তি। শান্তি চুক্তির পরে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তির ভেতরে যে গুরুত্বপূর্ণ ধারাগুলো ছিল, সেই ধারাগুলোর চুক্তি তো শান্তি আনতে পারে না। শান্তি আনে চুক্তির ভেতরে যা লেখা থাকে সেগুলোর যদি বাস্তবায়ন হয় সেগুলোতে। পৃথিবীতে এরকম বহু হয়েছে। তো পার্বত্য চট্টগ্রাম চুক্তির যে মূল বিষয়গুলো ছিল, 1996 সালের শেখ হাসিনা সরকার সাহস করে চুক্তিটি করেছিল, কিন্তু চুক্তির পরে আমরা দেখেছি এটা বাস্তবায়ন করার জন্য যে সাহস দেখানো দরকার ছিল,
যে সক্ষমতা দেখানো দরকার ছিল সেটার একটা খুব বড় রকমের ঘাটতি লক্ষ্য করা গেছে। অর্থাৎ চুক্তি করা হয়েছে, চুক্তিটা বাস্তবায়ন করা হয়নি। বাস্তবায়ন যে ধারাগুলো করা হয়নি সেই ধারাগুলোর মধ্যে প্রধানতম ধারাটি হচ্ছে ভূমি সমস্যার সমাধান করা হয়নি। ভূমি সমস্যার সমাধান না করার কারণে যেটা হয়েছে, পরিস্থিতিটা স্বাভাবিক হয়নি। ভূমি সমস্যাটা কি? ভূমি সমস্যা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের আর 61টি জেলার চেয়ে পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনাটা আলাদা। ব্রিটিশ শাসকরা 1900 সালের অধ্যাদেশ দিয়ে পার্বত্য চট্টগ্রাম শাসন করত। সেইখানে আমাদের যেরকম বাংলাদেশের অন্যান্য অঞ্চলের যেরকম ভূমির কাগজপত্র থাকে, রেজিস্ট্রেশনের যে নিয়মানুবলী যেটাগুলো থাকে, পার্বত্য চট্টগ্রাম ছিল সেটার বাইরে। যার যে এলাকাটি দখলে ছিল, যার যে পাহাড়টি তার বাড়ির পাশে ছিল, সে সেই জায়গাটি নিয়ন্ত্রণ করত। সেটা তার জমি হিসেবে প্রচলিত ছিল। কারবারি হেডম্যানরা তাদের নেতা ছিলেন, এখনো আছে। তো এই কাগজপত্র অন্যান্য অঞ্চলের জন্য স্বাভাবিক নয়। বাঙালিদেরকে যখন থেকে সেখানে গিয়ে পুনর্বাসন করা হয়েছে, ওই যে তাদের দখলে থাকা যে জমি ছিল, জমির কিন্তু ওই অর্থে কাগজপত্র নাই। বাঙালিদের কোনো বসতি ওই সমস্ত অঞ্চলে বসতি স্থাপন করে দেয়া হয়েছে, গুচ্ছগ্রাম করে দেয়া হয়েছে। আবার পাহাড়িদের দখলে যে পাহাড়টি ছিল, যে জমিটি ছিল, সমতল থেকে যাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাদের অনেকে সেই জায়গাটি দখল করেছে। এখন যদি কাগজপত্রের মামলায় আসে তাহলে তো তাদের ওইভাবে কাগজপত্র নাই, কিন্তু প্রচলিত একটা ধারায় ছিল। এক ধরনের এই যে অসন্তোষটা তৈরি হয়েছে, এই অসন্তোষটা তৈরি হবার ফলে যখন শান্তি বাহিনী সক্রিয় ছিল তখন লক্ষাধিক আদিবাসী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই ভারত থেকে তারা যখন 1997 সালের চুক্তির পরে ফিরে আসার পরে কথা ছিল, চুক্তিতে ছিল যে তাদের ওই ভূমিগুলো ফেরত দেওয়া হবে, যেগুলো দখল হয়ে গেছে ফেরত দেওয়া হবে। কিন্তু এই ভূমি সমস্যার এই ফেরত দেওয়ার জন্য যে একটা ভূমি সংস্কার করা দরকার ছিল, ভূমি কমিশন করা দরকার ছিল, 2-3 বার একজন বিচারপতির নেতৃত্বে ভূমি কমিশন করা হয়েছে। সর্বশেষ যেটা করা হয়েছিল সেটাকে সবাই প্রশংসাই করেছিল, কিন্তু বাস্তবে যে কাজ হওয়ার কথা সেই কাজটি হয়নি। অর্থাৎ যে আদিবাসী যুদ্ধ অবস্থার কারণে, শান্তি বাহিনীর সঙ্গে সামরিক বাহিনীর যুদ্ধ অবস্থার কারণে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গিয়েছিল, ফিরে এসে সে আর তার বাড়িটি পায়নি, সে আর তার জমিটা পায়নি, যে তার বসত বাড়িটা ফেরত পায়নি। ফেরত না পাওয়ার কারণে যেটা হয়েছে, তার ওই ভূমি সমস্যার সমাধান হয়নি। অর্থাৎ পাহাড়ি বাঙালি যে অসন্তোষ সেটা রয়ে গেছে, যে কারণে চুক্তির পরেও পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি সেই অর্থে শান্ত হলো না। সেখানে নানা দল উপদল তৈরি হলো চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে। নিজেদের মধ্যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো, রক্তক্ষয়ী যুদ্ধ তৈরি হলো, মানুষ মারা যাওয়া অব্যাহত থাকলো। সেরকম একটা ধারাবাহিকতায় এই পাহাড়ি বাঙালি যে সাংঘর্ষিক অবস্থা এখন আমরা দেখছি, এটা হচ্ছে ওই সমস্ত ঘটনার একটা ধারাবাহিকতা। কোনো ঘটনাই হঠাৎ করে নয়, হঠাৎ করে এই ঘটনাটা তৈরি হয়নি। তো সেই কারণেই এই পার্বত্য চট্টগ্রামের মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটছে। আপনি যেটা বলছিলেন শুরুর দিকে, যে একটা ঐতিহাসিকভাবে একটা সংকট রয়েছে পাহাড়ি অঞ্চলগুলোতে, সেই সংকটটা আসলে কি, সেটা কি একটু বলবেন? এই সংকটটা অনেক লম্বা আলোচনা, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি। এই সংকটটি যদি আমি 1960 সাল থেকে ধরি, তারও পেছনের ইতিহাস আছে। 1960 সাল থেকে ধরি, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছিল 1960 সালে। পাকিস্তান সরকার, তৎকালীন পাকিস্তান সরকার, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প যখন তৈরি করা হচ্ছিল, এই কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পটা তৈরি হলে পাহাড়িদের কি ক্ষতি হবে, তখন ওই অঞ্চলে এত বাঙালি ছিল না, কি সমস্যা হবে এইটা তাদের জানা ছিল না, এবং তাদেরকে জানানোও হয়নি যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প চালু হলে কি সমস্যা হতে পারে। কিন্তু পাহাড়িদের কেউ কেউ বিষয়টি বুঝতে পারছিলেন, যে কারণে এই জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লার্মার নেতৃত্বে ওই সময় থেকেই কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে একটা আন্দোলন চলছিল। কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প যেদিন চালু হয়, আস্তে আস্তে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পরে ওই যে এখন যে আমরা মনোরম লেক দেখি পার্বত্য চট্টগ্রামে, ওই লেকে পাহাড়িদের কান্নার পানি আছে। ওই লেকে কান্নাটা হচ্ছে যে এরকম, সন্তু লার্মাদের বাড়ি ছিল খাগড়াছড়ির পানছড়িতে। সন্তু লার্মার বর্ণনায় ইতিহাসটা এরকম যে কাপ্তাই বাঁধ চালু হলো, আমরা আমাদের বাড়ির উঠোনে বসে দেখলাম যে আস্তে আস্তে পানি বাড়ছে, আমাদের চাষের জমি, আমাদের গবাদি পশু, আমাদের ধানের জমি, আমাদের ঘর বাড়ি আস্তে আস্তে সব কিছু ডুবে যাচ্ছে। কাপ্তাই বাঁধটা চালু হয়েছিল রাতের বেলায়। ওই রাতের বেলায় পানিতে বহু পাহাড়ির ঘর বাড়ি, ধানের জমি
ফসল, গবাদি পশু সবকিছু ভেসে গিয়েছিল। এই কাপ্তাই বাঁধ চালুর পর থেকে পাহাড়িদের সংকট শুরু হয়। সেই সময় চাকমাদের একটা অংশ অরুণাচল প্রদেশে চলে যায় আশ্রয়ের জন্য। তখন থেকে এই সংকটটা শুরু হয়। আর এই সংকটটা যখন চলছিল তখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় আবার একটা সংকট তৈরি হলো। চাকমা রাজা ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষ নিল, সে কারণে আদিবাসীরা এক রকমের বিপদে পড়লো। কিন্তু সন্তু লারমা সহজ, মানবেন্দ্র নারায়ণ লারমারা আবার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিল, মুক্তিযুদ্ধে অংশ নিলেন এরা। তো স্বাধীন বাংলাদেশে এসে যে জায়গাটাতে সংকটটা তৈরি হলো, স্বাধীন বাংলাদেশে এসে 1974 সালে রাঙামাটিতে একটি জনসভায় সেই বঙ্গবন্ধু সরকার তখন ক্ষমতায়, বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন, আজ থেকে পাহাড়ি বাঙালি আমরা সবাই এক, আজ থেকে আমরা সবাই বাঙালি। ওই পাহাড়িদের ভেতরে ওই যে আজ থেকে আমরা সবাই বাঙালি এর একটা তীব্র প্রতিক্রিয়া হয়। তারও আগে সংসদে যখন, গণপরিষদে যখন আমরা বাঙালি, সবাই জাতিগতভাবে বাঙালি, এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা, তিনি গণপরিষদের সদস্য ছিলেন। তো এই যে আমরা বাঙালি, বঙ্গবন্ধুর বক্তব্যের তীব্র প্রতিবাদ হয়। ওই সময় থেকেই পাহাড়িদের ভেতরে একটা সশস্ত্র সংগ্রামের একটা বাসনা তৈরি হয় এবং এক পর্যায়ে গিয়ে পাহাড়িরা, এটা মনে হয় 1974 সালে, 72 সালে বঙ্গবন্ধুর বক্তব্যটা, আমি সালটা একটু দিক হতে পারে, পাহাড়িরা শান্তি বাহিনী গঠন করে। ওই শান্তি বাহিনী গঠন করেই একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে। এই যুদ্ধ অবস্থা বিরাজ করার প্রেক্ষাপটটা এরকম ছিল যে কিভাবে তারা শান্তি বাহিনীটা গঠন করে পাহাড়িদেরকে সংগঠিত করলো। মানবেন্দ্র লারমা পরিবার, মানবেন্দ্র লারমার দাদা ছিলেন ব্রিটিশ আমলের স্কুল ইন্সপেক্টর, মানবেন্দ্র লারমা নিজে ছিলেন অ্যাডভোকেট, তার ছোট ভাই সন্তু লারমা তিনি ছিলেন স্কুলের শিক্ষক। দেখা গেছে যে জনসংহতি সমিতির যত নেতা, প্রথম সারির নেতাদের প্রায় সবাই ছিলেন স্কুল শিক্ষক। এরা পরিকল্পিতভাবেই স্কুল শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছিল আন্দোলনকে সংগঠিত করার জন্য, এবং ওই প্রক্রিয়াতেই তারা আন্দোলনকে সংগঠিত করেছিল, পাহাড়িদের সমস্যাটা চিহ্নিত করে সংগঠিত করেছিল। সেই সংগঠন তো করে তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক পর্যায়ে গিয়ে যুদ্ধ ঘোষণা করে, অধিকার বঞ্চিত। এখানে আরো অনেক কাহিনী আছে, পুরোটা আমি সংক্ষেপে বললাম। বঙ্গবন্ধুর সঙ্গে 74 সালে মানবেন্দ্র লারমারা যখন দেখা করতে এসেছিল, তখন বঙ্গবন্ধুর সঙ্গে তর্ক হয়েছিল। বঙ্গবন্ধু তখন সন্তু লারমার বক্তব্য অনুযায়ী হাতে তুড়ি দিয়ে বলেছিল, তোরা কত আছিস, ওইখানে বাঙালি ঢুকিয়ে দিব, 2 লাখ 4 লাখ 5 লাখ বাঙালি ঢুকিয়ে দিব, তখন তোরা কি করবি। বাঙালি ঢুকিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছিল, 1976 সাল থেকে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সমতল থেকে বাঙালিদেরকে নিয়ে সেখানে পুনর্বাসন করতে শুরু করে। এই বাঙালি হয়ে যাওয়া, বাংলাদেশি বাঙালি ঢুকিয়ে দিব, এই হুমকি দেয়া এবং বাঙালিদের পুনর্বাসন করা ওই অঞ্চলের পরিস্থিতিকে এক ধরনের জটিল করে ফেলে। সেই জটিল প্রায় 27 বছর পার্বত্য চট্টগ্রামে আমাদের সামরিক বাহিনীর সঙ্গে শান্তি বাহিনীর যুদ্ধ অবস্থা চলেছে। আমাদের শান্তি বাহিনীর যেরকম বহু সদস্য মারা গেছেন, নিহত হয়েছেন, আমাদের সামরিক বাহিনীরও বহু সদস্য নিহত হয়েছেন। 1997 সালের 2 ডিসেম্বর আশা জায়গা নিয়ে একটা চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তিটি বাস্তবায়ন না করার কারণে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতিটা এখনো অশান্তই রয়ে গেল। ওই অঞ্চলটি আমাদের জন্য অত্যন্ত, দুটি কারণে খুব গুরুত্বপূর্ণ। একটি হলো পর্যটনের কারণে গুরুত্বপূর্ণ, আরেকটি হচ্ছে ওই অঞ্চলে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস খনিজ সম্পদ পাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমরা কোনোটাই শেষ পর্যন্ত ঠিক মতো করতে পারছি না। এখন আমরা এটাকে কেন্দ্র করে এই সমস্যাটার মধ্যে আছি, সমস্যায় আক্রান্ত হয়ে আছি। এই যে পার্বত্য অঞ্চলে যে সমস্যার কথা আপনি বলছেন, এটা থেকে আসলে উত্তরণের উপায় কি? মানুষ তো এসব সমস্যা আসলে দেখতে চায় না। এই সমস্যার উত্তরণের উপায় হচ্ছে সামরিক উপায়ে, সামরিক বাহিনী দিয়ে। পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান হবে না, তার কারণ 27 বছর ওই অঞ্চলে যুদ্ধ অবস্থা বিরাজ করলেও, যুদ্ধ করলেও সমাধানের জায়গাতে আসা যায়নি। মানে সামরিক উপায়ে এই সমস্যার কোনো সমাধান নাই, সেই কারণেই চুক্তি করা হয়েছিল। সমাধানটি করতে হবে রাজনৈতিক উপায়ে, সমাধানটি করতে হবে 1997 সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির বাস্তবায়নের আলোকে। পাহাড়িদেরকে তাদের ভূমির অধিকার দিতে হবে। পাহাড়িদেরকে যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করি, সেই জায়গা থেকে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। ওই অঞ্চলে পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে হবে। ক্যান্টনমেন্টগুলো থাকবে, সেনাবাহিনীকে পর্যায়ক্রমে সংকুচিত করে আনতে হবে মাঠ পর্যায় থেকে। অর্থাৎ রাজনীতিবিদদের প্রাধান্য দিতে হবে। রাজনীতিবিদদের প্রাধান্য দিলে, রাজনৈতিক সিদ্ধান্তকে প্রাধান্য দিলে, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে প্রাধান্য দিলে, পাহাড়িদেরকে আস্থায় নিতে পারলে, তাহলেই ওই অঞ্চলে স্থায়ীভাবে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস। তার কারণ হচ্ছে পাহাড়িরা বাংলাদেশ